আমাদের এই বাংলাদেশে শুরু থেকেই বলা যায় যে গণতন্ত্রের নামে চলে আসছে পরিবারতন্ত্র। ৫৪ বছর এই বাংলাদেশে আমরা এখনো কার্যত পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারিনি। রাজনীতি এবং গণতন্ত্রের নামে আমরা পরিবারতন্ত্রের জালে এক ধরনের বন্দী হয়ে পড়েছি। এটি আমাদের মাথা, মনন, মস্তিষ্কের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যেন পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারছি না। অথচ রাজনীতি, গণতন্ত্র এই সব কিছু ধ্বংস হওয়ার পিছনে কাজ করেছে পরিবারতন্ত্র। এই যে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রায় ১৫.৫ বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপে বসেছিল, এটিও কিন্তু পরিবারতন্ত্রের একটি ফসল। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো গণতন্ত্র নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে, বেশিরভাগ বড় দলগুলোর ভিতরে গণতন্ত্র নেই। তারা কমিটি গঠন করে মুখ চিনে চিনে পছন্দের লোক দিয়ে সভাপতি, সেক্রেটারি বানায়। কমিটি গঠন নিয়ে বাণিজ্য হয় একেবারে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। ওই কমিটি গঠন নিয়ে বাণিজ্য হয় বিধায় এমপি নির্বাচন নিয়ে বাণিজ্য হয়, এমপি মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়। তাহলে যেই দলগুলোর মধ্যে কমিটি গঠনের মধ্যে বাণিজ্য হয়, এমপি মনোনয়ন নিয়ে বা যে কোনো ধরনের নির্বাচনের মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়, আমরা ভালো লোক দিতে পারি না। সমাজের বেছে বেছে সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে খারাপ লোকগুলোকে গুন্ডা, পান্ডা, মাস্তান, ক্যাডার বাহিনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, দুর্নীতিগ্রস্ত এই সব লোকদের আমরা মনোনয়ন দিয়ে থাকি। এবং সত্যিই দুর্ভাগ্যজনক, এই বাংলাদেশে সমস্ত বড় বড় দলগুলোর ভিতরে দেখবেন যারা বড় বড় পজিশন নিয়ে বসে আছে, তাদের বেশিরভাগই হলো সমাজের এক শ্রেণীর দুর্বৃত্ত। তাহলে এই নেতা, এই দল, এই দলীয়তন্ত্র দিয়ে আমাদের দেশে কি উন্নতি হবে? ২৪শে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমি মনে করি সেই আকাঙ্ক্ষার মধ্যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু এরকমই ছিল যে আমাদেরকে একটা ধোঁকা দিয়ে, এটি গণতন্ত্রের মোড়কে রাজতন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে এতদিন নিয়ে এসেছে, সেই ধোঁকা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার আজকের ভিডিও দেখে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রধান দলের অনেক নেতাকর্মী রুষ্ট হতে পারেন, ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু আমি মনে করি সত্যিকার অর্থেই যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে, প্রথম যুদ্ধ হবে, প্রথম অভিযান হতে হবে দলের মধ্যে শুদ্ধি অভিযান। আমাদেরকে দলের মধ্যে এমন একটি পরিকাঠামো গড়ে তুলতে হবে যেই কাঠামোর মধ্যে পরতে পরতে গণতন্ত্র থাকবে। সেখানে ব্যক্তিতন্ত্র চাপিয়ে দেওয়া পরিবারতন্ত্র থাকতে পারবে না। রাজার ছেলে রাজা হবে, রাজার সন্তানরা সব কিছু দায়িত্ব নিয়ে নেবে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। এই যে সংস্কৃতি, এই কালচার থেকে বেরিয়ে আসতে আমাদের, একেবারে পরিবারতন্ত্র। আমরা মুখে এত বড় কথা বলি, গণতন্ত্রের কথা বলি, অথচ যে সমস্ত পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের থেকে কিন্তু আমরা সবক নিই না, শিক্ষা নিই না। আসলে দেখেন, ব্রিটেন দেখেন, যুক্তরাষ্ট্র দেখেন, ইভেন ভারত দেখেন, সেখানে কি এটা আছে? আমি মনে করি যে সময় এসেছে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কাজটিতে হাত দিতে হবে। এই যে এত সংস্কারের কথা বলা হচ্ছে, আমি তো আগেও কিন্তু বলেছি, আসলে সংস্কার বড় কিছু না, বেসিক কয়েকটি বিষয় সংস্কার করতে হবে। আমি মনে করি এই দলের মধ্যে সংস্কার আনতে হবে। সেজন্য একটি বন্দোবস্ত আমাদের চাই, এবং লিখিত বন্দোবস্ত, যেখানে সব দলের স্বাক্ষর থাকতে হবে যে হ্যাঁ, আমার দল আমি পরিচালনা করব। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে হলে, নির্বাচন কমিশন থেকে ছাড়পত্র পেতে হলে, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেতে হলে তার কন্ডিশন থাকবে যে আপনার দলের মধ্যে গণতন্ত্র আছে কিনা। আমি মনে করি সময় এসেছে। বাংলাদেশে এখন মাত্র হাতে গোনা ২-১টি দলে কিন্তু এই গোপন ভোটের মাধ্যমে আপনার কমিটি গঠন করা হয়। আমি মনে করি ওই সব দলগুলোর বিরুদ্ধে অনেক প্রশ্ন থাকলেও তাদের একটি জায়গা কিন্তু সঠিক জায়গায় তারা ধরে রাখছে, তাদের দলের মধ্যে গণতন্ত্র আছে। আজকে এই কথাটি বলছে একটি কারণে, যে আপনারা বলতে পারেন যে হঠাৎ করে আমি কেন আবার ভাই এই দলের মধ্যে গণতন্ত্র নিয়ে আসলাম, কেন আমি এই দলের পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি। ব্রিটিশ এমপি রূপা হক, যিনি বাংলাদেশি বংশ উদ্ভূত, তিনি এখন ঢাকায় আছেন। মঙ্গলবার মানে গতকাল তিনি একটি অনুষ্ঠানে এই কথাটি বলেছেন। আমি তার বক্তব্যটি শুনে আমি মনে করলাম যে হ্যাঁ, এ বিষয়ে কথা বলা দরকার। উনি বলেছেন একটা অনুষ্ঠানে, বাংলাদেশের রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকবে, এটি হতে পারে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। তিনি বলেছেন,
একজন নেতার কন্যা, একজন নেতার বেগম, এবং তাদের ছেলেরা সব কিছুতে আধিপত্য দেখাবে, মানে তাদের সন্তানেরা। এই প্রবণতার পরিবর্তন প্রয়োজন। প্রায় 54 বছরের এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে একটা পরিচ্ছন্নতা অভিযান দরকার। আইন প্রণয়ন করে নতুন কিছু করার প্রয়োজনীয়তার কথাও বলছেন এই ব্রিটিশ এমপি। এটি সমকালে আমি দেখেছি যে সমকালের প্রথম পেজে এটি প্রকাশিত হয়েছে। আমার ধারণা আরও অনেক গণমাধ্যম এটি প্রকাশ করেছে। তো আমি মনে করি যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি মনে করি যে আমি এর আগেও বলেছি, তারেক রহমানের রাজনীতি, তারেক রহমানের রাজনৈতিক চিন্তা বোধ এবং সাম্প্রতিক সময়ের যে বক্তব্য অত্যন্ত নেতৃত্ব সুলভ, খুব দেশপ্রেমিকের মতো, এবং ওনার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে মনে হয় যে, আমার অন্তত মনে হয় যে উনি এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেহেতু এক ধরনের বিদায় হয়ে গিয়েছে, তারপরেও ভবিষ্যতে যারা নতুন আওয়ামী লীগ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি এবং বিএনপির উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকে এমন কিছু ঘোষণা দিতে হবে, আপনাদের দলের গঠনতন্ত্রে এমন কিছু থাকবে যে ইচ্ছা করলেই পরিবারতন্ত্র হওয়ার সুযোগ থাকবে না। এবং আমি মনে করি সেজন্য সবচেয়ে বড় একটি কাজ হবে আপনাদের দলের যে ইউনিয়ন থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত যে কমিটি গঠন হয়, সেখানে আপনাদের গণতন্ত্র আনতে হবে। সেখানে গোপন ভোটের মাধ্যমে আপনাদের কমিটি গঠন করতে হবে। আমি সম্প্রতি, আজ থেকে মনে হয় 1 মাস আগে, আমাদের প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, ওনাকে আমি বলছিলাম যে, মাসুদ ভাই, আমাকে একজন বললেন যে উনি কোন পদে আছে, আপনি আমার এত ক্লোজ, কিন্তু আমি বলতে পারলাম না উনি জামাতের কোন পদে আছে। উনি বলল যে, ভাই, ওনাকে বলে দিয়েন জামাতে ইসলামী এমন একটি দল, সেখানে কে কার ছেলে কে কার মেয়ে এটি দেখা হয় না। আমি দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে বিধায়ী আমার একটা পদ থাকতে হবে এমন কোনো কথা নেই, সুযোগই নাই। ওটা একটা সিস্টেম পদ্ধতি আছে। দেখেন, জামাতের বিরুদ্ধে কিন্তু অনেক সমালোচনা আছে। জামাত আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, কিন্তু দেখেন জামাতের মধ্যে কিন্তু একটা, দেখেন তারা, তাদের দলের মধ্যে কিন্তু গণতন্ত্র আছে। আমি মনে করি এই যে আরেকটা এবি পার্টি, দেখেন এবি পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে কি হচ্ছে, নতুন সিস্টেম। তারা যুক্তি তর্ক উপস্থাপন করছে যে চেয়ারম্যান তিনি হতে চান কেন, গতকাল হয়ে গিয়েছে। তাই মনে করি যে আওয়ামী লীগ বিএনপি সহ যত বড় দলগুলো আছেন, প্রত্যেকটা দলের মধ্যে এটি সবচেয়ে বড় জিনিস যে আপনার কমিটি গঠনটা হতে হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায়, গোপন ব্যালটের মাধ্যমে। তাহলেই না আপনি দেশে গণতন্ত্র দিতে পারবেন। আমি একটি কথা ওই দিন একটা বক্তৃতায় বলেছিলাম, যাদের দলের মধ্যে গণতন্ত্র নাই, তারা ক্ষমতায় এসে আপনার দেশের মধ্যে গণতন্ত্র কীভাবে দিবেন। তাই আমি বিশ্বাস করি যে নতুন বাংলাদেশে আমরা যে নতুন আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, সেই আকাঙ্ক্ষায় বিএনপির মতো একটি শক্তিশালী দল, বৃহৎ দল, তারা শরিক হবে। এবং পরিস্থিতি প্রেক্ষাপট সেটিই বলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যত বাধা আসুক না কেন। আমি বলতে চাই, বিএনপি সহ বড় বড় দলকে ভোটের আগে ঘোষণা দিতে হবে যে আমরা দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছি। এই দলে ইচ্ছা করলেই কেউ তার পারিবারিক পরিচয় দিয়ে, তার বাবার পরিচয় দিয়ে প্রার্থী, মানে কোনো পদ ভাগিয়ে নেওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, দলীয় প্রধান হওয়ার সুযোগ থাকবে না। তাদেরকে যোগ্যতা দক্ষতা দিয়েই তাদেরকে দলের গুরুত্বপূর্ণ পদে আসতে হবে। আশা করব বিএনপি এই কাজটি করবে। এটি হবে সবচেয়ে বড় সংস্কার। এবং আরেকটা কথা বলে শেষ করব, যেটি আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছি, কিন্তু আমি মনে করছি এই ভিডিওতে এই কথাটি বলা পরিধানযোগ্য। সেটি হলো, আমরা কাদেরকে এমপি মনোনয়ন দিব, এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন লাঠিয়াল বাহিনীর হোতাকে এমপি মনোনয়ন দিতে পারবেন না। সমাজে যেই মানুষটার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যিনি দুর্বৃত্ত, সন্ত্রাসী লালন পালন করেন, যিনি কালো টাকার মালিক, দুর্নীতিগ্রস্ত, অতীতে খুন খারাপি করেছেন, এমন কোনো লোককে আমরা চাই না তাকে আপনারা মনোনয়ন দেন। আপনারা মনোনয়ন দিবেন সমাজের বেছে বেছে সমস্ত বাছাই করা ভালো মানুষদের। তাহলে বুঝবো যে আপনারা একটি কল্যাণকামী রাষ্ট্র চান, একটি সত্যিকার অর্থে মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসেন, সত্যিকার অর্থে আপনারা দেশপ্রেমিক এবং দেশটাকে ভালোবাসেন।